প্রিয় শিক্ষার্থী সকল, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। বিজ্ঞান পাঠশালায় তোমাদেরকে স্বাগত। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো, তা হলো বিজ্ঞান শিখনের ধাপসমূহ। কোনো কিছু সম্পর্কে শিখতে গেলেই, সম্পূর্ণরূপে শিখতে গেলেই সেখানে কিন্তু পদ্ধতিগত কিছু ধাপ অনুসরণ করতে হয়। বিজ্ঞান শিখনের ক্ষেত্রেও ঠিক অনুরূপ পদ্ধতিগত ধাপ হচ্ছে তিনটি। বিশেষ করে নতুন কারিকুলামে বিজ্ঞান শিখনের ক্ষেত্রে এই তিনটি ধাপ অনুসরণ করে বিজ্ঞানের শিক্ষার্থীরা যদি শিখন অর্জন করে, তাহলে সেই শিখনটা হবে দীর্ঘদিন স্থায়ী এবং সেটা বাস্তবিক জীবনে প্রয়োগের জন্য উপযোগী। তো দেখো, প্রথম যে ধাপটি হচ্ছে তা হলো শিক্ষকের সহায়তা নিয়ে বিষয়বস্তু সম্পর্কে জানা। এখানে শিক্ষক বলতে কিন্তু পেশাগত শিক্ষককেই বোঝানো হচ্ছে না। শিক্ষার্থীর বাবা হতে পারে, মা হতে পারে, বড় ভাই, বড় বোন, যে কেউ হতে পারে, যিনি শিক্ষার্থীকে নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বিশদভাবে জানতে সহযোগিতা করবেন। শিক্ষার্থীর নিকট সহশিক্ষার্থীর ন্যায় আচরণ করে শেখার জন্য শিক্ষার একটা পরিবেশ তৈরি করে দিবেন, শিখতে সহযোগিতা করবেন। ওকে, এরপরে যে বিষয়টি হলো যে শিক্ষার্থী যে বিষয়টি সম্পর্কে জ্ঞান অর্জন করলো, তার উপরে ভিত্তি করে শিক্ষার্থী একটি মডেল, অভিনয়, প্রজেক্টের মাধ্যমে তা উপস্থাপন করবে। যখন হাতে কলমে শিক্ষার্থী সেই মডেল, অভিনয় বা প্রজেক্ট তৈরি করতে যাবে, তখন কিন্তু সেখানে একটা প্রয়োগেরও ব্যাপার চলে আসবে এবং সেইখানে শিক্ষার্থী যেহেতু উপস্থাপন করতে হবে, তাই কোনো ঘাটতি থাকলে বা কি কি বলতে হবে সেটা সম্পর্কে নিজের আগেই শিক্ষার্থী কিন্তু সেটা শিখবে। এবং উপস্থাপন করার সময় যদি শিক্ষার্থী নিখুঁতভাবে সেটা উপস্থাপন করে, শিক্ষক তাকে উৎসাহিত করবে এবং যদি উপস্থাপনের ক্ষেত্রে কোনো কিছু ভুল থাকে, শিক্ষক সেখানে তাকে ভুলটা শুধরিয়ে দিবেন। তৃতীয় যে ধাপটি হচ্ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো মূল্যায়ন। শিখনের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে মূল্যায়ন। শিখন প্রথম যে দুই ধাপে শিখন অর্জন হলো নির্দিষ্ট বিষয় সম্পর্কে শিক্ষার্থী যে জ্ঞানটা অর্জন করলো, তা কতটুকু অর্জন করতে পারলো সেটা সম্পর্কে মূল্যায়ন অত্যন্ত জরুরি। এই জন্য এক কথায় উত্তর অথবা এমসিকিউ মূল্যায়ন অথবা যে কোনো পদ্ধতিতে মূল্যায়ন নেওয়াটা অত্যন্ত জরুরি। এবং এর মাধ্যমে শিক্ষার্থী কিন্তু নিজেকে বিজ্ঞান অলিম্পিয়াড, ভার্সিটি অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল অ্যাডমিশনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে। বিজ্ঞান পাঠশালায় এই তিনটি ধাপ অবলম্বন করেই শিক্ষার্থীদেরকে বিজ্ঞান শিক্ষণে সহযোগিতা করা হয়। এখানে মূলত ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বিজ্ঞান শিক্ষণের জন্য সহযোগিতা করা হয়। তো আজকে আমরা যে ক্লাসটি উপভোগ করতে যাচ্ছি তা হলো দ্বিতীয় যে ধাপ, মডেল, অভিনয় এবং প্রজেক্টের মাধ্যমে শিক্ষার্থীরা সেটা উপস্থাপন করবেন। আমরা প্রথম ক্লাসে মস্তিষ্ক সম্পর্কে শিক্ষার্থীদেরকে শিখতে সহযোগিতা করেছি। এখন এই যে দ্বিতীয় ধাপ, এই দ্বিতীয় ধাপে শিক্ষার্থীরা নিজে যতটুকু জ্ঞান অর্জন করেছে তার উপরে ভিত্তি করে একটি প্রজেক্ট তার উপস্থাপন করেছে, পোস্টার তৈরি করেছে এবং তার মাধ্যমে শিক্ষার্থীরা সেটা উপস্থাপন করবেন এবং আমরা সেই ক্লাসটি অবশ্যই উপভোগ করব। আসসালামু আলাইকুম, আমি তাজমহল খান্দারি, নবম শ্রেণীর একজন ছাত্র। নমস্কার, আমার নাম অর্ণব চৌধুরী, আমি নবম শ্রেণীর একজন ছাত্র। আমার নাম রাইয়ান ফেরদৌস এবং আমি নতুন কারিকুলামের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বিজ্ঞান পাঠশালার এখানে সরাসরি উপস্থিত সকলকে এবং যারা আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই সুস্বাগত। আজকে আমরা আমাদের এখানে তিনজন সহপাঠীর সহযোগিতায় এবং আমাদের বিজ্ঞান পাঠশালার শ্রদ্ধেয় লালন স্যারের সহযোগিতায় আমরা বিজ্ঞান বিষয়ের মস্তিষ্কের গঠনের একটি গঠনের চিত্র তৈরি করেছি এবং তা আজকে উপস্থাপন করব। মেরুরজ্জু বা স্পাইনাল কর্ডের উপরে করটিকার মাঝে থাকা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্ফীত অংশটিকে বলা হয় মস্তিষ্ক। আসলে মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশই হলো মস্তিষ্ক। মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের একটা পরিচালক এবং এটি শরীরের প্রতিটি অংশকে নিয়ন্ত্রণ করতে পারে। আমরা জানি এখানে একটা মস্তিষ্ককে যদি আমরা কেটে বাহিরে কোনো একটা ওজন মেশিনে ওজন দেই, তাহলে একটা সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন হতে পারে 1.4 কেজি বা 1400 গ্রাম। এছাড়াও মস্তিষ্কের তিনটি অংশ রয়েছে, যার নাম সেরিব্রাম, সেরিবেলাম এবং স্টেম। মস্তিষ্কের আমরা যদি এই উপরের বড় অংশটিকে দেখি, তার নাম সেরিব্রাম, এবং আমরা যদি মস্তিষ্কের এই সবুজ অংশটিকে দেখি, গাঢ় সবুজ অংশটিকে দেখি, তখন এটি হবে সেরিবেলাম এবং মস্তিষ্কের নিচের অংশটি হলো স্টেম। সেরিব্রাম, মস্তিষ্কের উপরের সবচেয়ে বড় অংশটি হলো সেরিব্রাম। সেরিব্রামের ডান ও বাম দুটি অংশ রয়েছে এবং দুটি অংশের নাম হলো সেরিব্রাল হেমিস্ফিয়ার। দুটি অংশই একগুচ্ছ নিউরন দ্বারা আবৃত এবং
মস্তিষ্কের বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের ডান অংশকে নিয়ন্ত্রণ করে এবং মস্তিষ্কের ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের বাম অংশকে নিয়ন্ত্রণ করে। এরপরে আসা যাক সেরিবেলাম। স্টেম ও সেরিব্রামের মধ্যকার অংশটি হলো সেরিবেলাম এবং স্টেম মস্তিষ্কের যে অংশটি স্পাইনাল কর্ড বা মেরুরজ্জুর সাথে সংযুক্ত থাকে তাকেই আমরা বলি স্টেম এবং মাথার পিছনের দিকে নিচের অংশটি হলো স্টেম। সেরিব্রামের আমরা যদি এই অংশটিকে দেখি, এই অংশের কাজ হলো চলাফেরা, আবেগ, ব্যক্তিত্ব, কথাবার্তা ও ঘ্রাণ নিয়ন্ত্রণ করা। সেরিব্রামের এই অংশের কাজ হলো স্পর্শ, অর্থাৎ কেউ স্পর্শ করলে টের পাওয়া বা কোনো কিছু স্পর্শ করলে অনুভূতি হওয়া। সেরিব্রামের এই উপরের অংশের কাজ হলো শ্রবণ, এর মধ্যে সহ নিচেও অংশের কাজ হলো স্মৃতি এবং শিক্ষা। সেরিব্রামের এই অংশের কাজ হলো মানবদেহের দৃষ্টি নিয়ন্ত্রণ করা। এরপরে চলে আসে সেরিবেলাম এবং এই অংশ মানবদেহের ভারসাম্য এবং সমন্বয় রক্ষা করে থাকে। অর্থাৎ মানুষ যদি এক সাইডে হেলে পড়ে তাহলে সেই মস্তিষ্কের সেই অংশটি মানুষকে একটা বার্তা পাঠাবে, তুমি এক সাইডে হেলে আছো, তোমায় এই অবস্থায় তোমার জন্য কমফোর্টেবল নয়, এই জন্য তুমি সোজা হয়ে যাও। মাথার পেছনে নিচের দিককার এই অংশটির নাম স্টেম। মানুষের শরীরের কাজগুলো থেকে যেমন হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস, তাপমাত্রা, তৃষ্ণা ইত্যাদি এই অংশটি নিয়ন্ত্রণ করে থাকে। মস্তিষ্কের গঠনের এই উপস্থাপনে আপনারা যারা যারা আমাদেরকে দেখেছেন তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ এবং আমরা 3 জন শিক্ষার্থী আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি।